প্রবাসে বাঙালিয়ানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। ভেগাসের প্রথম পর্বটা আমি আগের ব্লগে দিয়েছিলাম, যেখানে আমরা স্ট্রিপে গেছিলাম এবং বিভিন্ন ধরনের হোটেলগুলো ভিজিট করেছিলাম। তো সেকেন্ড পার্টে দিচ্ছি আমরা যেদিন গ্র্যান্ড ক্যানিয়ন গেছিলাম সেই দিনের ভিডিওটা। এটা হচ্ছে আমাদের হোটেল, যেটার নাম ছিল সার্কাস, এবং যথারীতি আমরা 6:40 বাসে সকালবেলা রওনা দিলাম গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। এই বাসটি করেই আমরা গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু সকাল থেকেই খুব মেঘলা ছিল, দেখুন তখন 6:40, কিন্তু চারদিকটা বেশ অন্ধকার লাগছে। লাইটগুলো তখনও জ্বলে আছে চারদিকে এবং একটু মেঘলা ছিল, আর ওয়েদারটা একটু বেশ ঠান্ডাই ছিল সকালবেলাটা। যেতেই পড়ল স্ফিয়ার, যেখানে বিভিন্ন ধরনের মিউজিক কনসার্ট হয় এবং বিভিন্ন ধরনের শো হয়। আজ বলি গ্র্যান্ড ক্যানিয়নের কথা, যেটা আমরা ছোটবেলায় জিওগ্রাফিতে পড়েছিলাম। গ্র্যান্ড ক্যানিয়ন, এই গ্র্যান্ড ক্যানিয়নটা 446 কিলোমিটার লং এবং 29 কিলোমিটার ওয়াইড, আর এর গভীরতা হচ্ছে 6093 ফিট। গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি নিয়ে একটা গল্প আছে। গ্র্যান্ড ক্যানিয়নটি আমেরিকার অ্যারিজোনাতে অবস্থিত। গ্র্যান্ড ক্যানিয়নের চারদিকে যে সবুজ কালারের জলের যে নদীটা আছে, তার নাম হচ্ছে কলোরাডো রিভার। গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি করেছে কলোরাডো নদী। এই কলোরাডো নদী রকি পর্বতমালা পেরিয়ে কলোরাডো ভ্যালিতে প্রবেশ করে। এখন থেকে 10 কোটি বছর আগে আমেরিকার দক্ষিণ পশ্চিম প্রান্তের বেশিরভাগ এলাকাগুলি প্রশান্ত মহাসাগরের নিচে ছিল। ওই সময় ওইখানকার আগ্নেয়গিরি থেকে অনেক অগ্ন্যুৎপাত হয়। এর ফলে এখানে কিছু স্থলভাগ এবং এই কলোরাডো নদীর উৎপত্তি। ওই সময় মেক্সিকোতে একটা বিশাল উল্কাপিণ্ড পড়ে। সম্ভবত ওই কারণেই রকি পর্বতমালায় অবস্থিত একটা স্থলভূমি অনেকটা উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। ভূবিজ্ঞানীদের মতে ওই সময় ওই জায়গাটার উচ্চতা 5000 থেকে 10,000 মিটার বৃদ্ধি পেয়েছিল। তারপর এই কলোরাডো নদী ওই সমতল ভূমির ওপর দিয়ে, উঁচু জায়গার ওপর দিয়ে যাওয়ার পথে এই ক্যানিয়নটা সৃষ্টি করে। গ্র্যান্ড ক্যানিয়নের এই পাথরগুলোর বয়স 200 কোটি বছর, যেটা ভূবিজ্ঞানীদের অনুমান। এই পাথরগুলির নাম বিষ্ণু সিস্ট। 3500 বছর আগে এক আদিবাসী প্রজাতি এই উত্তর আমেরিকার এখানে গ্র্যান্ড ক্যানিয়ন সংলগ্ন এলাকায় এসে বসবাস শুরু করে। এই আদিবাসীদের হাত ধরেই একটি সভ্যতা গড়ে ওঠে, যার নাম হচ্ছে পুয়েবলো সভ্যতা। এই আদিবাসীরা গ্র্যান্ড ক্যানিয়নের দেওয়াল খোদাই করে শস্য ভাণ্ডার তৈরি করেছিল, যেখানে ওরা শস্য রাখত। যেহেতু গ্র্যান্ড ক্যানিয়ন অনেকটা উঁচুতে অবস্থিত, তাই বৃষ্টির সময় ওই শস্যগুলো নষ্ট হতো না। পুয়েবলো সভ্যতার পরে এখানে গড়ে ওঠে পুহেনিনু সভ্যতা। পুহেনিনু সভ্যতার বংশধররা এখনও গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি অঞ্চলগুলোতে বসবাস করে। ইতিহাস অনুযায়ী গ্র্যান্ড ক্যানিয়ন পরিদর্শককারী প্রথম ইউরোপিয়ান হল গার্সিয়া লোপেজ। তিনি স্প্যানিশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন। 1510 খ্রিস্টাব্দে তিনি প্রথম এই গ্র্যান্ড ক্যানিয়নের সামনে এসে দাঁড়িয়েছিলেন। এই ইউরোপিয়ানরা এসে স্থানীয় আদিবাসীদের ওপর নির্মম অত্যাচার চালাতো, এবং এই ইউরোপিয়ানরা যখন আসে তাদের সঙ্গে যা রোগ জীবাণু বয়ে নিয়ে আসে, যেমন কলেরা, ডায়রিয়ার মতো মহামারী সব বয়ে নিয়ে আসে এবং আদিবাসীদের মধ্যে এগুলো ছড়িয়ে দেয়। আদিবাসীরা এই মহামারীর কারণে প্রায় 90% আদিবাসী প্রাণ হারায়। 19বিংশ শতকের মাঝামাঝি মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্র্যান্ড ক্যানিয়নটা দখল করে। বিংশ শতকের শুরুতে তখনকার ইউএস প্রেসিডেন্ট এই গ্র্যান্ড ক্যানিয়নটাকে
জাতীয় উদ্যানের মর্যাদা দেন। এই গ্র্যান্ড ক্যানিয়নে 2000-এরও বেশি রকমের উদ্ভিদ পাওয়া যায়। প্রতি বছর প্রায় 50 লাখেরও বেশি মানুষ এখানে এই গ্র্যান্ড ক্যানিয়নটা দেখতে আসে। আমরা হোটেল থেকে বেরিয়ে যে বাসটিতে উঠেছিলাম সেটাতে প্রায় 4 ঘন্টা লেগেছিল গ্র্যান্ড ক্যানিয়ন পৌঁছতে। এবার ওখানে নেমে আমরা আরেকটি বাসে গ্র্যান্ড ক্যানিয়ন পর্যন্ত নিয়ে যাই, যেখানে ওটা লাগে 10 মিনিট মতো। তারপরে এসে পৌঁছলাম এই গ্র্যান্ড ক্যানিয়নে। গ্র্যান্ড ক্যানিয়নের চারদিকটা দেখুন কত সুন্দর, এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা ঈগলের মতো শেপ আছে, এটাকে বলে ঈগল পয়েন্ট। এটা দেখুন ঈগলের ডানার মতো লাগছে দেখতে। এই গ্র্যান্ড ক্যানিয়নের পাশেই আছে একটা স্কাই ওয়াক, যেখানে ওপরে উঠে গ্র্যান্ড ক্যানিয়নের নিচটা দেখা যায় পুরোটা। তো ওখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে ওই স্কাই ওয়াকটা আছে মেনলি। আমরা স্কাই ওয়াকটাতে উঠিনি, কিন্তু ওই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়ার জন্য গেছিলাম, তাই রেস্টুরেন্টের কাছ থেকেই দেখুন ওপর থেকে আমরা ভিডিওটা করেছিলাম, যাতে দেখুন অনেক নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। যেখানে অনেক মানুষজন এই গ্র্যান্ড ক্যানিয়নের ভেতরটা দেখার জন্য স্কাই ওয়াকে দেখুন গেছে। আমরা যখন রেস্টুরেন্ট থেকে বেরোলাম তখন বাইরে এসে গ্র্যান্ড ক্যানিয়নের অপর দিকটা দেখলাম। দেখুন ওই দেখা যাচ্ছে কলোরাডো নদীটা যাচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের ভেতর দিয়ে। গ্র্যান্ড ক্যানিয়ন দেখার পর আমরা এবার যাব হুবার্ট ড্যামে, যার জন্য আমাদেরকে বাসটা ধরতে হচ্ছিল। এই বাসে করে 10 মিনিট যাওয়ার পর আমরা আগের বাসটাতে করে যাব হুবার্ট ড্যাম। এবার হুবার্ট ড্যাম যাওয়ার আগেই বলে রাখি হুবার্ট ড্যামের কথা। হুবার্ট ড্যাম আসলে কি? কলোরাডো নদীর ওপরেই এই হুবার্ট ড্যামটি অবস্থিত। এই হুবার্ট ড্যামের কাঠামোটা এতই শক্তিশালী মডেলে তৈরি করা হয়েছে যে হুবার্ট ড্যামের এই বাঁধটি পৃথিবীর 7টা বিখ্যাত ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অন্যতম একটি বাঁধ। আর গঠনগত দিক থেকে পৃথিবীর সবচেয়ে অভিনব বাঁধ হিসাবে এই হুবার্ট ড্যামকে বলা হয়। হুবার্ট ড্যামের আশ্চর্যকর জিনিস হলো এখানে পৃথিবীর এটি এমন একটি অংশ যেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই বললেই চলে। আমেরিকার সবচেয়ে বৃহৎ হাইড্রোলিক ইনস্টলেশনও এই হুবার্ট ড্যাম। কিছুটা পথ পেরিয়েই আমরা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে হুবার্ট ড্যামে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে হুবার্ট ড্যামের এন্ট্রি। এই হুবার্ট ড্যামটি নাভেদা এবং অ্যারিজোনার বর্ডারে অবস্থিত। যেতে যেতে রাস্তাতেই এই হুবার্ট ড্যামের স্ট্রাকচার কীরকম বানানো হয়েছে সেই ডেসক্রিপশনগুলোও দেওয়া আছে। অনেকটা সিঁড়ি দিয়ে উঠে আমরা উঠলাম এই হুবার্ট ড্যামের ওপরে। এই রাস্তাটি এরকম কিছুটা করা আছে, যেটার উপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে অসংখ্য মানুষজন এসছে এই ড্যামটা দেখতে। দেখুন চারদিকে পুরো বড় বড় পাহাড় এবং পাশেই আছে একটা হাইওয়ে। এই হুবার্ট ড্যামের নামকরণ করা হয়েছে ইউএসএ 31st প্রেসিডেন্ট হাবার্ড হুভারের নামে। ব্রিজের ওপর থেকে দাঁড়িয়ে নিচের কলোরাডো নদীটাকে কিছুটা এরকমই লাগছিল। দেখুন দূরে পাহাড় আছে, মাঝখান থেকে কলোরাডো নদী দেখা যাচ্ছে। এই ব্রিজটা অনেকটাই লম্বা, তো অত দূর আমাদের যাওয়া সম্ভব হয়নি যেহেতু সময় খুব কম ছিল। তাই আমরা ঘুরে ফিরে এলাম নিচে বাসের জন্য। এরপর আমরা বাড়ি ফেরার পালা। ব্লগটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।